9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন, আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। আপনি শুধু একটা ধোঁয়াশার ভেতরে মানুষকে রাখছেন। অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। বেশি সংস্কার মানে কি, অল্প সংস্কার মানে কি, কে আপনাকে সেটার ম্যান্ডেট দিয়েছে, কোনো কিছু আপনারা পরিষ্কার করছেন না। এবং এই সরকারের জন্য যারা কথা বলেন, ওই যে একটা সংগঠনের কথা বলছি, যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে, অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই। এই সরকারকে 18 কোটির ম্যান্ডেট দিলটাকে পরিষ্কার একটু দেখাতে বলেন। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন, যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে, প্লিজ আমার সাথে এসে বসতে বলেন, বাংলাদেশের সাথে এসে বসতে বলেন, আপনাদের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান। যদি প্রমাণ করতে পারে ভাই, তাহলে ওই মুহূর্তে তারা জবে নির্বাচন দিবেন, আমরা সব মেনে নেব। কারণ নির্বাচন মানেই 18 কোটি জনগণের ম্যান্ডেট। যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, মানে নির্বাচন আপনি দেন নাই, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার আপনার কোনো ম্যান্ডেট নাই। চিকিৎসা এবং ঔষধ উৎপাদন সংক্রান্ত কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি জটিলতা নিরসন করতে হবে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল কাঁচামাল আমদানি রেয়াতের তালিকা আরও বৃদ্ধি করতে হবে। সরকারি মেডিকেল কলেজগুলোর শিক্ষা এবং গবেষণার বরাদ্দ বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বৃদ্ধি এবং পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করতে হবে। ইন্টার্ন চিকিৎসক এবং নার্সদের ভাতা বৃদ্ধি করতে হবে। কিডনি এবং ক্যান্সার চিকিৎসায় সরকারি ব্যবস্থাপনায় মানসম্পন্ন এবং সুলভ চিকিৎসা নিশ্চিত বিশেষ বরাদ্দ রাখতে হবে। এই বাজেট থেকে জাতীয় পর্যায়ে হেলথ কার্ড চালুর সুপারিশ আমরা করছি। জুলাই আহত যোদ্ধাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছি। বন্ধুগণ, টাকার অঙ্কে শিক্ষা খাতে বাজেট বাড়লেও জিডিপি অনুপাতে তা বাড়ে নাই। শিক্ষা খাতে আমরা মোট বাজেটের অন্তত 15% বরাদ্দ দেখতে চাই। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যৌক্তিকভাবে এবং প্রয়োজনীয়তার নিরিখে এই বাজেট বরাদ্দ করতে হবে। এর মধ্যে অগ্রাধিকার থাকতে হবে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ করে তুলতে শিক্ষকদের বেতন বৃদ্ধি, প্রাথমিক এবং ইবতেদায়ী শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি এবং ভৌত অবকাঠামো নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, সরকারি পর্যায়ে সহশিক্ষা এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রমের বরাদ্দ বৃদ্ধি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উপজেলা পর্যায়ে আধুনিক বিজ্ঞান গবেষণাগার এবং পাঠাগার চালু, 8ম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলস চালু, সরকারি খরচে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিশেষ টয়লেট নির্মাণ, মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দূর করা, শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিশেষ টয়লেট নির্মাণ, মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দূর করা, শিক্ষার্থীদের আবাসন সংকটের সমাধান, উচ্চ শিক্ষায় গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি, উপবৃত্তির পরিমাণ 150 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা, ক্রীড়া শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা ইত্যাদি। 7 কলেজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই কলেজগুলোকে নিয়ে জুলাই বিশ্ববিদ্যালয় চালু করতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। দেশব্যাপী বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক সপ্তাহ, গণিত, ফিজিক্স, ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড আয়োজন করা, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা নিয়ে বাজেটে নজর দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেটে আমরা বিশেষ বরাদ্দ দেখতে চাই। আমাদের প্রতিরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ করা হয় তার প্রায় 97% ব্যয় হয় পরিচালনা খাতে। আমরা এই খাতে বাজেট বরাদ্দ সুষম ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে সক্ষমতা বৃদ্ধি দেখতে চাই। এছাড়া অগ্নি নিরাপণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনীর জন্য অতিরিক্ত বরাদ্দ চাই। ব্যাটালিয়ন আনসার বাহিনীর বাইরে যারা আনসার সদস্য হিসেবে কাজ করে
তাদেরকে জননিরাপত্তায় আরো বেশি কাজে লাগানোর জন্য তাদের ভাতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা চায়। পুলিশ সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দেখতে চায়। বন্ধুগণ, বাংলাদেশের শ্রম বাজারে প্রায় 20 লক্ষের অধিক নতুন কাজ প্রত্যাশীরা প্রবেশ করে। বিপুল সংখ্যক কর্মক্ষম এবং জনগোষ্ঠীকে দক্ষ করে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে বেসরকারি পর্যায়ে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমরা এই বিষয়ে বাজেটে স্পষ্ট পরিকল্পনা চাই। আমরা চাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আওয়ামী লোক দেখানো সংস্কৃতি থেকে বের হয়ে এসে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে। বন্ধুগণ, আমরা প্রস্তাব রাখছি 2025-26 অর্থ বছরের ঘাটতি বাজেট যেন মোট দেশজ উৎপাদনের 5% নিচে রাখা হয়। কর্পোরেট গভর্নেন্সের সবগুলো সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত দুর্বল। এ বিষয়ে বাজেটে বিশেষ নজর দেবার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সার, বীজ এবং কৃষি উপকরণের দাম যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে বাজেটে নজর রাখতে হবে। সরকারি পরিচালন ব্যয় কমিয়ে গণমুখী বাজেট করতে হবে। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। এই সরকার এমন এক বাজেট প্রস্তাব করবে যা পরবর্তী নির্বাচিত সরকার মেয়াদের বাকি অংশে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে। বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে আজ প্রশ্ন রাখতে চাই, সরকারের সমর্থন পুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটা রাজনৈতিক সংগঠন কিভাবে সরকারের মুখপত্র হয়ে উঠতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিদের ডেকে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক বলে গণমাধ্যমে প্রচার করেছে। এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করছে। আমরা এর অবসান দেখতে চাই। আমরা চাই রাজনৈতিক মাঠের মতন অর্থনীতির মাঠেও বাজেটের জন্য জনগণ যেন না হয়, জনগণের জন্য যেন বাজেট হয়। সরকারের সমর্থন পুষ্ট একটি মাত্র রাজনৈতিক সংগঠন আছে, যেই রাজনৈতিক সংগঠনের কোনো নিবন্ধন না থাকা সত্ত্বেও, অন্য কোনো ধরনের লিগ্যাল বা কিছু স্ট্যাটাস না থাকা সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দর সাথেই বসে, এবং শুধু এক সংগঠনের নেতৃবৃন্দ না, সরকারের হয়ে ওই একটি সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে। সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোনো ধরনের অবস্থান থাকবার কথা না, কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে তখন সরকারও পরিষ্কারভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স। তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয়। অনেকগুলো দলকেই তারা ডেকেছেন। প্রত্যেকটা দল তাদেরকে যারা দেখেছেন তারা কোনো না কোনো সময় গত 8 মাসে বলেছে আরো লম্বা সময় এই সরকারকে দেখতে চায়। বিএনপি ব্যতীত অন্য এমন কোন রাজনৈতিক দলকে তারা দাওয়াত জানায় নাই যারা বলেছে আমরা গণতন্ত্র দেখতে চাই, আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই। আপনারা যদি একবার একটু পরিষ্কার করে তাকান, আমি অন্য কোনো রাজনৈতিক দলকে ছোট বা বড় করছি না, কিন্তু পরিষ্কার দাওয়াত যাদেরকে দিয়েছে তারা পরিষ্কারভাবে গত 9 মাসে একবার, দুইবার, অনেকে বারবার বলেছে এবং বলে আসছে যে এই সরকারকে আরো বেশি লম্বা সময় থাকতে হবে। তার মানে কি একটা পক্ষপাতিত্ব হচ্ছে? এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় বা তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি। আমরা দেখতে চাই যত শীঘ্রই নির্বাচন দেয়া সম্ভব নির্বাচন দেয়া হোক, এবং নির্বাচনের পরিষ্কার একটি রোডম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা হোক। তো তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী সপ্তাহে একটা রোডম্যাপ দিতে পারে, ওই রোডম্যাপে যদি তারা আমাদেরকে পরিষ্কার দেখায় যে ডিসেম্বরে তারা নির্বাচন দিতে পারবে সুন্দরভাবে, তার আগে পারবে না, আমরা ডিসেম্বরে মেনে নেব। যদি তারা দেখে আরেকটু পরে তাহলে দিতে পারবে, তার আগে পারবে না, হয়তো তখন আমরা মেনে নেব, কিন্তু রোডম্যাপটা তো আগে দিতে হবে ভাই। 9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন, আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। আপনি শুধু একটা ধোঁয়াশার ভেতরে মানুষকে রাখছেন,
অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। বেশি সংস্কার মানে কি, অল্প সংস্কার মানে কি, কে আপনাকে সেটার ম্যান্ডেট দিয়েছে, কোনো কিছু আপনারা পরিষ্কার করছেন না। এবং এই সরকারের জন্য যারা কথা বলেন, ওই যে একটা সংগঠনের কথা বলছি, যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে, অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই। এই সরকারকে 18 কোটির ম্যান্ডেট দিলটাকে পরিষ্কার একটু দেখাতে বলেন। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন, যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে, প্লিজ আমার সাথে এসে বসতে বলেন, বাংলাদেশের সাথে এসে বসতে বলেন, আপনাদের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান। যদি প্রমাণ করতে পারে ভাই, তাহলে ওই মুহূর্তে তারা যবে নির্বাচন দিবেন আমরা সব মেনে নেব। কারণ নির্বাচন মানেই 18 কোটি জনগণের ম্যান্ডেট। যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, মানে নির্বাচন আপনি দেন নাই, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার আপনার কোনো ম্যান্ডেট নাই।